প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সকলকে আরটিভির প্রতি সপ্তাহের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। দর্শক, সুন্দর জীবনের অন্যতম চাবিকাঠি হচ্ছে সুস্থ সবল নিরোগ দেহ। কারণ দেহ আমাদের যদি অসুস্থতার উপরেই নির্ভর করে কাজের সামর্থ্য এবং সফলতা। কোনো কোনো বিষয়ে আমরা একটু সচেতন হলেই অনেক অংশে দুর্ঘটনা বা অসুস্থতা থেকে রক্ষা পেতে পারলেও সবসময় কিন্তু তা সম্ভব হয়ে ওঠে না। শরীরের নানা অংশের ব্যথা, বাত ব্যথা, প্যারালাইসিস এমনই কিছু সমস্যা যা সবসময় আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না। হ্যাঁ প্রিয় দর্শক, সঙ্গত কারণেই আজ আমরা কথা বলবো বাত ব্যথা, প্যারালাইসিস জনিত শারীরিক সমস্যা এবং তার চিকিৎসা নিয়ে। দর্শক, আপনারা ইচ্ছে করলে অনুষ্ঠান চলাকালে এই সংক্রান্ত সমস্যা নিয়ে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আর চাইলে আমাদেরকে ফোন করতে পারেন 0961188788 ও 0961155443 পর্যন্ত এই ফোন নাম্বারে। আপনারা চাইলে আমাদেরকে এসএমএস করতে পারেন। এসএমএস করতে চাইলে টাইপ করুন আপনার মোবাইল অপশনে গিয়ে KDP স্পেস, তারপর পাঠিয়ে দিন আমাদেরকে 4141 নাম্বারে। চলুন আজ আমরা আলোচনা করি আমাদের বাত ব্যথা প্যারালাইসিস নিয়ে, যে প্রশ্নগুলো আপনার কাছে জানতে চাই। আর আমাদের অনুষ্ঠানে আজকে আপনাদের জন্য উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব বাত ব্যথা পরবর্তী যে ধরনের জটিলতাগুলো হয়, কারণ বাত ব্যথা নিয়ে কিন্তু আপনাদের অনেক কথা আমরা আলোচনা করেছি এর আগে। তো এই জটিলতাগুলো যে হয়, সাধারণত অনেকেই দেখা যায় যে বাত ব্যথাকে অবহেলা করে, ওষুধ খেতে থাকে, ব্যথার ওষুধ খেতে থাকে। তো সেই ক্ষেত্রে কি ধরনের জটিলতাগুলো হতে পারে? অবশ্যই আসলে বাত ব্যথা যদি হয়, কিন্তু ব্যথা কমিয়ে যদি রাখা যায়, সেটা হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায় ওষুধ খেয়ে হোক, যেভাবে হোক। কিন্তু এই বাত ব্যথা পরবর্তীতে একটা রোগী যে কি শারীরিকভাবে একটা মানে বড় আকারের সমস্যা পড়তে পারে, তা কিন্তু যারা ভুক্তভোগী বা যে সকল রোগীরা আমাদের কাছে আসে, প্রায় দেখা যায় যে বিভিন্ন রকম শারীরিক জটিলতা নিয়ে আসে, যেটা আমরা বলবো ওয়ান টাইপ অফ আপনার পঙ্গুত্ব অথবা প্যারালাইসিস অথবা পক্ষাঘাতগ্রস্ত, বা যেটা আমরা ডাক্তারি ভাষায় ডিসেবিলিটি বলে থাকি, ডিসেবল হতে পারে। সাজেস্ট যদি কারো ঘাড়ে ব্যথা হয় বা ঘাড় সংক্রান্ত সমস্যা হয় এবং যদি সঠিক সময় সে প্রপার ট্রিটমেন্ট না করে, সাজেস্ট ডিস্ক প্রলাপ যদি ঘাড়ে হয়, দেখা যায় যে আস্তে আস্তে এই রোগীটা হয়তো ব্যথা কমে গেল, কিন্তু এক পর্যায়ে হাত একটা অবশ হয়ে গিয়েছে, যেটা আমরা মনোপ্লেজিয়া বলে থাকি, অথবা দুই হাত ডাইপ্লেজিয়া, অথবা চার হাত বা কোয়াড্রিপ্যারেসিস বা প্লেজিয়া হতে পারে। এক সময় দেখা যায় 10-12 বছর পর রোগী আসে, তখন সে কিন্তু ব্যথার কমপ্লেইন নাই তার, সে আমাদের কাছে নিয়ে আসে 10 জন লোক, তাকে ধরে বা হুইল চেয়ার বা স্ট্রেচার করে আমার কাছে নিয়ে আসে বা আমাদের মতো চিকিৎসকদের কাছে। দেখা যায় এই দেখেন, একটা লোক যদি সে সঠিক সময় চিকিৎসা করতো, তাহলে কিন্তু তাকে কোয়াড্রিপ্যারেসিস বা চার হাত পা অবশ হতে হতো না। তো দিস ইজ ওয়ান টাইপ অফ কমপ্লিকেশন, বাত ব্যথা জনিত সমস্যা। তাছাড়া আরো অনেক জাতীয় কমপ্লিকেশন হতে পারে, যেমন ফ্রোজেন শোল্ডার, এটা একটা কমন মানে বাত ব্যথা জনিত সমস্যা। এ থেকে দেখা যায় মানুষ ডেইলি কাজ করতে পারে না, রাতে কান্না আসে, ব্যথা এবং হাত অবশ হয়ে আসে, রোগী অনেক সময় জামা কাপড় পরতে পারে না, চুল আশ্রাইতে পারে না, সবচেয়ে ইম্পর্টেন্ট সে টয়লেট ইউজ করতে পারে না, কারণ তার হাত এক প্রকারের অকেজ। তো এই সকল বাত ব্যথা জনিত সমস্যায় ডে বাই ডে যেটা হয়, এক প্রকারের প্যারালাইসিস হতে পারে এবং যেটা বলি আমরা শারীরিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হতে পারে। তো এই যে অনেক ধরনের জটিলতার কথা বললেন, এদের চিকিৎসা কি? অবশ্যই আসলে বাত ব্যথা সবচেয়ে সবার আগে যে কোনো রোগের আমরা যদি কনফার্ম ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা সঠিক সময়ে সঠিকভাবে যদি রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা যেতে পারি, তাহলে সঠিক সময়ে যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট পাওয়া যায়, এক রোগী ব্যথাও কমে যাবে, যার যে প্রবলেমটার কারণে, সাজেস কারো যদি ডিস্ক প্রলাপস বা রুট কম্প্রেশন থাকে, আমরা যদি রুটটাকে ছাড়িয়ে ফেলতে পারি বা কম্প্রেশনটাকে রিলিজ করতে পারি, তাহলে দেখা যায় যে রোগীটা আর এই পরবর্তীতে যে জটিলতা এটা কিন্তু আসে না। এবং যে কারণে মানে এক্স্যাক্টলি সাজেস্ট যদি কারো হাঁটু ব্যথা হয়ে থাকে দীর্ঘদিন, আপনি জানেন হাঁটু ব্যথা রোগীরা অনেক সময় ভুলবশত চেয়ারে বসে নামাজ পড়ে, নিচে বসে না, সিঁড়ি বায় না। এক পর্যায়ে রোগীগুলা আমার কাছে যখন আসে বা আমরা যখন দেখি, দেখা যায় যে তাদেরকে হুইল চেয়ারে করে নিয়ে আসে, এখন আসে হাঁটতেও পারে না, ইভেন কি দাঁড়াইতেও পারে না। তো এই রোগীগুলাকে যদি আমরা শুরুতেই কজ আইডেন্টিফাই করে তার যদি প্রপার হয় রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন চিকিৎসা যেভাবে সম্ভব, বা রিহ্যাবিলিটেশন সেন্টারগুলা যেভাবে এখন আমরা স্পেশালিস্ট সেন্টারগুলো যেভাবে কাজ করে, গভর্নমেন্টের কিন্তু স্পেশালিস্ট সেন্টার আছে অনেকগুলা, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, পুনর্বাসন প্রতিষ্ঠান এবং বিশেষায়িত হাসপাতাল, গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারে অনেক সচেতন। এবং পাশাপাশি আমরা যারা প্রাইভেটলি এই প্রতিষ্ঠানগুলা তৈরি করছি বা আমরা চেষ্টা করতেছি, এখন কিন্তু দেশে মোটামুটি এই জাতীয় অনেক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, যে একটা মানুষ যেন ফিজিক্যালি ডিসেবল হয়ে না থাকে, তাকে আবার রিহ্যাবিলিটেট করা এবং প্রপার কজ আইডেন্টিফাই করে তাকে যদি আমরা প্রথমত কিছুদিন চিকিৎসা দিয়ে
দিয়ে এবং তাকে ট্রেন করে দিতে পারি, তাকে যদি আমি শিখিয়ে দিতে পারি যে তোমার এই প্রবলেম, তুমি যদি এইভাবে এক্সারসাইজগুলো করো, আপনি যদি এইভাবে করেন তাহলে আপনার পরবর্তীতে ভালো থাকবে। আচ্ছা, তো এই যে বললেন পুনর্বাসন, এই পুনর্বাসন আসলে কতদিন থাকার প্রয়োজন হয়? দেখা যায় যে রোগীরা দীর্ঘমেয়াদী এই চিকিৎসা নিতে নিতে অনেক সময় হাঁপিয়ে উঠে, ধৈর্য হারিয়ে ফেলে, সে সম্পর্কে আপনি কি বলবেন? অবশ্যই, আসলে এই চিকিৎসা এবং চিকিৎসা পদ্ধতি এখনো মানুষের ভিতরে সচেতনতা আসে নাই। পুনর্বাসন এটা অনেক সময় মানুষ মনে করে যে বস্তি উচ্ছেদ হলে সেটার পুনর্বাসন, অথবা ঘূর্ণিঝড় আসলো, আইলা সিডর আসলো, ওই এলাকা ধ্বংস হয়ে গেল, সেইখানে দিস ইজ সোশ্যাল রিহ্যাবিলিটেশন বা সামাজিক পুনর্বাসন। কিন্তু একটা মানুষ যখন যে সুস্থ একটা মানুষ দিব্যি 60-70 বছর অথবা 20-30 বছর যতদিনই সে একটা পর্যায়ে সুস্থ ছিল, কোনো দুর্ঘটনা জনিত হতে পারে, যা সাবার ট্রেজেডি, রোড অ্যাক্সিডেন্ট, অথবা কোনো ডিজিজ ইনডিউ, যেমন এসব বাত ব্যথা জনিত সমস্যা, যদি সে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, সেই রোগীকে যে পুনর্বাসন করা যায়, এই কনসেপ্ট প্রথম দ্বারা করাইতে হবে। ছিল না কারো জি, এই জিনিসটা কিন্তু মানুষ জানতো না। এখন অনেক রোগীরা বলে স্যার এই জিনিসটা তো আমরা বুঝি না অথবা জানি না। আপনি কিন্তু বলছেন পুনর্বাসন। পুনর্বাসনটা হচ্ছে প্রথমত সচেতনতা তৈরি করতে হবে। আপনার আরটিভি কে ধন্যবাদ, তারা যে এই জাতীয় কথা বলার সুযোগ দিয়েছে। হ্যাঁ, এই জাতীয় যদি মানুষ না বুঝে, যেমন মানুষের ধারণা ছিল স্ট্রোক জনিত প্যারালাইসিস হলে, এখনো গ্রামগঞ্জে ধারণা যে একবার প্যারালাইসিস হলো সে আর মনে হয় জীবনে ভালো হবে না, বা বাতাস লেগেছে অথবা অভিশাপ লাগছে, অনেক কিছু ঝাড়ফুঁকের অনেকগুলা ব্যাপার আসে। তো এই জাতীয় সে কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু এই রোগীগুলোকে যদি প্রপার একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে হসপিটালাইজড করে তাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেওয়া যায়, অবশ্যই রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসবে। একেবারে 100% ভালো না হোক, যে লোক বিছানায় শুয়ে থাকতো সে কিন্তু নিজে চলাফেরা করতে পারবে, কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, নিজের জামা কাপড় নিজে পরতে পারবে। তো এই রোগীগুলো আপনি যেটা বললেন হাঁপিয়ে যাওয়া, হ্যাঁ, এই রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট ইট উইল টেকস টাইম। যদি রোগীগুলোকে আমরা হসপিটালাইজড করি 1.5 থেকে 2 মাস সময় লাগে মোটামুটি, আমরা একটা মানে একটা ট্রেন্ড আপ করার ক্ষেত্রে নিয়ে আসা যায়। তারপরে যেটা করতে হয়, রোগী এবং রোগীর লোকজন, আত্মীয় স্বজন, কাজের লোক হতে শুরু করে সবাইকে কিন্তু আমরা হসপিটালে ট্রেন করে দিই যে তুমি ভাত খাওয়ানোর সময় কিভাবে খাওয়াবে। আচ্ছা, সমস্ত ব্যাপারটা আপনার কাছে শুনবো। একজন দর্শক অনেকক্ষণ ধরে ফোনে আছেন, তার সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফজলুল হক বলছি কুষ্টিয়া থেকে। আচ্ছা, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমরা শুনতে আমার পাচ্ছি। কোমরে ব্যথা 1.5 বছর যাবত। জি, আমি প্রথমে লোকাল ডাক্তার মাধ্যমে চিকিৎসা করি কুষ্টিয়াতে, তাতে ওষুধ দেয় এবং ওষুধ খাই 2 মাস। তারপর আমি ডাক্তার বিকে দাম রাজশাহী বিভাগীয় প্রধান আমরা রাজশাহী, ওনার সাথে দেখা করি। তো উনি আমাকে প্রথমে দেন হচ্ছে ঔষধ এবং 21 দিনের 2টা ইট বেঁধে 21 দিন আমাকে সম্পূর্ণ রেস্টে নেন। এই অবস্থায় থাকার পরেও আমার তেমন কোনো পরিবর্তন আসে না। তারপরে আবার যাই উনি এক্সারসাইজ দেন, আমি 1 মাস এক্সারসাইজ করি, তাতেও আমার কোনো রেজাল্ট আসে না। এবং ওই 1 মাসের মধ্যে আমাকে একটা ওষুধ দিয়েছিলেন, যে ওষুধটা আমি 9 দিন খাওয়ার পরে আমি আরো 10 দিন বিছনাগত হয়ে গেছিলাম, অর্থাৎ আমি উঠতে পারিনি, মানে খুব হাইপার সম্ভবত। এবং আমি বমি ভাবে অবস্থায় হয়। জি, এখন প্রশ্নটা করুন, এখন আপনি কি জানতে চাচ্ছেন? আচ্ছা, তারপরে আমি এই অবস্থার পরে 1 বছর যাবত আমি শুধু হোমিও ওষুধের উপর আছি। আচ্ছা, আপনি কতদিন চিকিৎসাটা নিয়েছেন? কিন্তু আমার কোমরে, একটু শুনেন প্লিজ, জি, আমার কোমর, আমি শুধু সামনে ডাউন হতে পারি না, তাতে দেখা যায় মনে হয় যেন আমার কোমরের রড ছিঁড়ে যাবে। আচ্ছা, আপনি চিকিৎসা নিয়েছেন কত বছর? আর আপনি তো 1.5 বছর ধরে এই সমস্যায় ভুগছেন। চিকিৎসা নিয়েছেন কতদিন? চিকিৎসা নিয়েছিলাম 6-7 মাস অথবা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, কি বলবেন? জি, উনি কি লাইনে আছে? জি না, লাইনটি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, লাইনটি বোধহয় কেটে গেছে। আচ্ছা, ওনার যেটা আমরা অতিথি ব্যাক পেইন নিয়ে প্রায় কথা বলছিলাম, আমি আজকেও বাংলাদেশ প্রতিদিন এটা নিয়ে লিখেছি আর্টিকেল, যে ব্যাক পেইনের মেইন কাজ হচ্ছে মেকানিক্যাল, মানে যে কজটা আসলে বেশিরভাগই আমি বলছি যে ডিস্ক প্রলাপজনিত সমস্যা, যা কিছুই হোক, সাজে স্পন্ডাইলোসিস, যদি কারো হাড় ক্ষয় হয়, যেটা আমরা বলি কোমর ব্যথার বেশিরভাগ রোগী এখন হাড় ক্ষয়জনিত সমস্যা নিয়ে আসে। তো হাড় ক্ষয় হলেও কিন্তু ডিস্কের হয়, আপনার প্রলাপস হয়, ডিস্ক আপনার ডিহাইড্রেট হয়, ডিস্কের কারণে রুট কম্প্রেশন হয়, যার কারণে ওনার যেটা হয় কোমর ব্যথা থেকে পায়ের দিকে ব্যথা চলে গেছিল। ডাক্তার সাহেব হয়তো ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করেছে, বাই যেভাবে হোক উনি ইট বেঁধে ট্রাকশন দেওয়ার চেষ্টা করেছে, উনি এক্সারসাইজ শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আসলে এই ক্ষেত্রে যদি রোগীকে হসপিটালাইজড করে, যদি টোটালি ওনার নিজস্ব তত্ত্বাবধানে যদি উনি এই ট্রিটমেন্টটা দিতে পারতো, অথবা ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে উনি যদি সঠিকভাবে ফিজিওথেরাপি দিত, এই সমস্যাটা চলে যেত। তারপর দর্শক আপনাকে বলবো, আপনি একটা কোমরের MRI করে দেখেন,
এমআরআই এই টেস্টে আপনার রুটের কি অবস্থা, ডিস্কের কি অবস্থা, নার্ভের কি অবস্থা, ইভেন কি আপনার হাড়ের যে কি অবস্থা, এটা ক্লিয়ার বোঝা যাবে। দেন তো তারপরে আপনি যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট অথবা এই যদি স্পেশালিস্টের শরণাপন্ন হয় ট্রিটমেন্ট নেন, আশা করি আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন। আচ্ছা, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো হ্যালো, হ্যালো, জি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি তো স্যারের সাথে কথা বলছি। জি, জি আমি কথা শুনতে বলুন, পাচ্ছি। শুনতে পাচ্ছেন। স্যার আমার ওয়াইফ আর কি বয়স হচ্ছে 29 ইয়ার্স। ওনার হাতে পায়ে এবং প্রতি গিরে গিরে ব্যথা। হুম। ডাক্তার দেখানো হয়েছে হাতিক স্যারকে, আর ওষুধ দিচ্ছে যে দিন, তারপরে ইটোরিক্স, এগুলো খাইতেছে, কিন্তু ব্যথা এখনো কমতেছে না। আচ্ছা, ওনার রোগ কি বলেছে উনি? রিউমাটয়েড আর্থ্রাইটিস? রিউমাটোলজিস্ট। না না না, আপনার রোগীর যে সমস্যাটা, এটা কি ডাক্তার সাহেব বলেছে রিউমাটয়েড আর্থ্রাইটিস? রোগের নামটা বলতে পারবেন? স্যার স্যার জি স্যার। আচ্ছা জি, আপনাকে অনেক ধন্যবাদ। রোগ কিন্তু অলরেডি কনফার্ম, যে যে ডক্টর দেখিয়েছে উনি রিউমাটয়েড আর্থ্রাইটিস। আসলে দিস ইজ এ রিউমাটোলজিক্যাল ডিজিজ। এই রোগীগুলো আপনি জানেন আর্থ্রাইটিস মোর দেন 100 টাইপস। এই আর্থ্রাইটিসটাই হচ্ছে বাত ব্যথার সবচেয়ে বড় উপাদান, মানে বড় রোগ। আমরা বেশিরভাগ রোগী বাত ব্যথা ভুগে থাকে ডিউ টু আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের কারণে। এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা এমন একটা আপনার জেনেটিক্যাল ডিজিজ বা রিউমাটোলজিক্যাল ডিজিজ, যে ডিজিজটা আপনার মহিলাদের, যদি বেশিরভাগ মহিলাদের হয়, পুরুষরা খুব কম আক্রান্ত হয়। তো মহিলাদের দ্বিতীয় ডিকেড অফ লাইফ, মানে মানুষের একটা হচ্ছে বাচ্চা বয়স, তারপরে যে মধ্য বয়সটা, এই মধ্য বয়সে শুরু হয় এবং লেট স্টেজ পর্যন্ত চলতে থাকে। তো এই রোগীগুলোকে আসলে ডাক্তার সাহেব যে ওষুধ দেয় অথবা যে চিকিৎসা দেয়, এই চিকিৎসার পাশাপাশি ওনাকে করতে হবে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন, যেটা আমরা বারবার কথা বলছিলাম। তো দর্শক, আপনার রোগীর যে চিকিৎসা ডাক্তার সাহেব দিয়েছে খুব ভালো চিকিৎসা, ওই ওষুধের পাশাপাশি আপনি ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা চালিয়ে যেতে হবে, তাহলে ব্যথাও কমে যাবে এবং উনি শারীরিকভাবে অপঙ্গুত্ব বরণ করবে না। আশা করি কিছুদিন থেরাপি নিলে আপনি ভালো হয়ে যাবে। তার পরবর্তীতে ওষুধ এবং থেরাপি প্রয়োজনে আমাদের কনসালটেন্সিতে থাকতে হবে এবং রোগী বাকিটা জীবন আশা করি ভালো থাকবে। সবসময় আসলে পুনর্বাসনের দরকার রয়েছে। আচ্ছা দর্শক, আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে। এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফেরত আসবো আমাদের আলোচনায়। আমাদের সাথেই থাকবেন আশা করি। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটালের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে বাত ব্যথা, প্যারালাইসিস জনিত শারীরিক সমস্যা ও তার চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছি আলোচনায় কিন্তু আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি, প্যারালাইসিস, পুনর্বাসন, অনেক কিছু। এবার একটু আপনার কাছে আমি জানতে চাই যে প্যারালাইসিসটা কি কি কারণে হতে পারে? অবশ্যই আসলে বেশিরভাগ প্যারালাইসিস যেটা আমাদের দেশে এবং সারা বাংলাদেশে যেটা হচ্ছে, বেশিরভাগ প্যারালাইসিস এখন স্ট্রোক জনিত প্যারালাইসিস বা ডিউ টু স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়ে থাকে। আপনি জানেন আগে মানুষের ধারণা ছিল এটা হার্টের ডিজিজ, অনেক সময় ভুলবশত স্ট্রোক করলে হার্ট হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যেত। আসলে হার্টের স্ট্রোক বলা হতো অনেক হ্যাঁ, সময়। আসলে বেসিক্যালি দিস ইজ এটা ব্রেনের একটা রোগ বা ব্রেনের ডিজিজ। স্ট্রোক করলে এক পাশ প্যারালাইসিস হয় বেশিরভাগ রোগী, হেমিপ্লেজিয়া আমরা বলে থাকি। যদি রাইট হেমিস্ফিয়ারে প্রবলেম হয় লেফট সাইড প্যারালাইসিস হয়, লেফট হেমিস্ফিয়ারে প্রবলেম হলে রাইট সাইড প্যারালাইসিস হয়। পাশাপাশি আপনার কথা বলতে নাও পারতে পারে, চোখে নাও দেখতে পারে, ইভেন কি স্যার তার যে মানে স্মরণ শক্তি এগুলো কমে আসতে পারে। এটা হচ্ছে মেইন কারণ। তাছাড়া আরো বিভিন্ন কারণ, যেটা আমরা বলছিলাম ইতিপূর্বে, যে বাত ব্যথা জনিত প্যারালাইসিস, তা থেকে হতে পারে, শারীরিক অক্ষমতা হতে পারে। তাছাড়া যেটা পোলিওমাইলাইটিস, এখন প্রায় নাই বললেই চলে, গভর্নমেন্ট ইরেডিকেশনের ব্যবস্থা করছে, বাচ্চাদের এখন আর পোলিও ওইভাবে আমরা শুনি না আর কি। আরেকটা খুব ইনফেকশিয়াস ডিজিজ যেটা আপনার জিবিএস বা গুইলিয়ান বেরি সিনড্রোম প্রায় পাওয়া যাচ্ছে, এখনো আছে কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি। এই রোগীর থেকেও কিন্তু স্ট্রোক হতে পারে, যদি প্যারালাইসিস হতে পারে। মেনিনজাইটিস বা ব্রেনে কোনো টিউমার হয়, তা থেকে প্যারালাইসিস হতে পারে। যদি রোড অ্যাক্সিডেন্ট করে, স্পাইনাল কর্ড ইনজুরি হয়, পড়ে গেলে আঘাত পেলে সাথে থেকে নার্ভ যদি কেটে যায়, নার্ভ ইনজুরি থেকে লস অফ কজ। সবচেয়ে বেশি হচ্ছে স্ট্রোক জনিত প্যারালাইসিসের রোগী মহামারী আকারে দেখা দিচ্ছে। আচ্ছা, স্ট্রোক জনিত প্যারালাইসিস নিয়ে আপনার সাথে অনেক কথা আছে, তবে একজন দর্শকের প্রশ্ন নিয়ে আসি। হ্যালো জি আপু, আমি বলছি শীতল, সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আপনাকে। আমার আম্মুর ব্যথা ছিল কোমরে দীর্ঘ 1 বছর আগে, সেটা এখন আস্তে আস্তে সে হাঁটুর নিচে থেমে গেছে, ওইখানে সে আর শক্তি পায় না, কোনো অবশ্যই থাকে, সবসময় ব্যথা করে। আচ্ছা, কোনো প্রশ্ন করবেন না? জি, আপনার মাকে কি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, আমাদের এখানে যিনি হাড়ের ডাক্তার, ওনাকে আমি দেখাইছি। কি সমস্যা উনি যে বলেছেন? ওষুধগুলো দিয়েছে ওগুলো খাওয়ার পর তার
তাৎক্ষণিক ক্রমে আবার ব্যথা হয়। আমি জানতে চাচ্ছি আপনার মার যে ডাক্তার দেখেছেন উনি কি রোগ বলেছে, মানে আপনার মার কি সমস্যার উনি কারণে? বলছে যে ওইটা মানে বাতের মতো এক ধরনের ব্যথা, এছাড়া তেমন কিছু বলে নাই। বলছিল যে এরপর যদি ব্যথা না কমে ওখানে যদি একটু গরম রাখা যায় তাহলে ব্যথাটা কম থাকে। আচ্ছা জি দর্শক, ধন্যবাদ আপনাকে। খুব কমন একটা প্রাসঙ্গিক বিষয়, যে কোমর ব্যথা ছিল এখন কিন্তু পায়ে ব্যথা হয়, শক্তি কমে যায়। এটা ক্লিয়ার ওনার মেরুদণ্ডের প্রবলেম বা কোমরের লাম্বার স্পাইনে কোথাও যে দ্যার ইজ এনি প্রবলেম, ওখানে অনেক সময় বেশিরভাগই মেকানিক্যাল সমস্যা আমরা বলে থাকি, অথবা প্যাথোলজিও থাকতে পারে। কনফার্ম ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। তো দর্শক, ওনাকে কোমর একটা এমআরআই করে দেখেন, ওখানে তাহলে বোঝা যাবে মেরুদণ্ডের কোথায় সমস্যা, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। এমআরআই পরবর্তী আপনি যদি স্পেশালিস্টের শরণাপন্ন হয়, ট্রিটমেন্ট নেন, আশা করি আপনার মা ভালো হয়ে যাবে। আচ্ছা, অনেকগুলো প্যারালাইসিসের কারণ বলেছেন আপনি, স্ট্রোক এর মধ্যে স্ট্রোক জনিত প্যারালাইসিস অন্যতম বেশিরভাগ ক্ষেত্রে। বললেনও যে হচ্ছে দুপাশে অবশ্যই যেতে পারে অথবা এক পাশে অবশ্যই যেতে পারে। তো এই ধরনের প্যারালাইসিস হলে এর চিকিৎসাটা কি? আর আপনাদের ডিপিআরসি হসপিটালে এই ধরনের অনেক চিকিৎসাই দিয়ে থাকে, একটু বলবেন কি প্যারালাইসিস জনিত কি ধরনের চিকিৎসাগুলো আপনাদের হসপিটালে দিয়ে থাকেন? অবশ্যই, আসলে আমরা ডিপিআরসিতে বেসিক্যালি এই রোগীগুলো ফিজিওথেরাপি পুনর্বাসনে নিয়ে কাজ করি। আসলে প্যারালাইসিস যদি হয় বা স্ট্রোক যে কোনো কারণে হোক, রোড অ্যাক্সিডেন্টে হোক অথবা স্ট্রোকের কারণে হোক, প্রথমত প্রাইমারি তাকে একটা মেডিকেল সাপোর্ট এসেনশিয়াল হয়ে যায়। স্ট্রোক যদি হয় তাকে কিছুদিন হয়তো 2-3 সপ্তাহ হতে পারে, অথবা 1 দিন 2 দিন সে হয়তো আনস্টেবল হতে পারে বা আনকনশাস হয়ে যেতে পারে। তো এই মেডিকেলি যদি সে সাপোর্ট করে বা রোগী যদি বেঁচে থাকে, তাহলে পরবর্তীতে দেখা যায় এক পাশ অবশ হয়ে গিয়েছে বা এই জাতীয় কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করে। তো ওই সময় থেকে একটা ডে অফ আপনার হসপিটালাইজ হওয়ার পরপরই তাকে কিন্তু পুনর্বাসন চিকিৎসা দিতে হবে। আর এই ক্ষেত্রে আমরা ডিপিআরসিতে এই রোগীগুলোকে টোটালি হসপিটালাইজড করে, স্ট্রোকের পরবর্তী হসপিটালাইজড করে আমরা রেগুলার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট চালিয়ে যাই। এই ক্ষেত্রে মেইনলি হচ্ছে আপনি দেখেন একটা মানুষ যখন সুস্থ থাকে, আমরা কিন্তু সারাদিনই কাজ করছি, দৌড়াদৌড়ি করতেছি, চলাফেরা সবই করতেছি, কিন্তু স্ট্রোকের প্যারালাইসিস রোগী কিন্তু সে টোটালি বিছানায় পড়ে থাকে। এতে তার মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, কার্ডিও